সকাল দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুরক্ষার প্রতিদিনে। আমাদের আজকের আয়োজনে সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আমরা সবসময় চাই আমরা নিজেরা, আমাদের আপনজনেরা এবং আমাদের চারপাশে যারা আছেন তারা যেন সবসময় রোগমুক্ত থাকি, হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেন আমাদের না যেতে হয়। সেজন্য ছোটবেলা থেকে আমরা সবসময় জেনে এসেছি প্রতিরোধ প্রতিষেধকের চেয়ে অনেক উত্তম। সেই বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের আয়োজনের আলোচনার বিষয় রাখা হয়েছে আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের সাথে স্কাইপিতে অতিথি হিসেবে সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার AKM শামসুল কবির। তিনি মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ এবং তিনি কর্মরত আছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ যেহেতু আমাকে ইনভাইট করা হয়েছে এই প্রোগ্রামে। জি স্যার, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়টি রাখা হয়েছে আরোগ্যের চেয়ে প্রতিরোধই উত্তম, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে আমি প্রথমে যাব। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই জন্য বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন অসুখ যেন আমাদের না হয়, বিশেষ করে মহামারী বা সংক্রামক রোগ যেগুলো আছে সেই বিষয়ে কিন্তু কিছু কিছু সতর্কবাণী সবসময় দেওয়া হয়। সচেতনতামূলক কথা আমরা চিকিৎসকরাও অনেক সময় বলে থাকি আমাদের রোগীদের জন্য। আপনি যদি আমার রোগীদের জন্য বা আমার দর্শকদের জন্য একটু বলেন যে এই কোভিড-19 সময় বা এই করোনা ভাইরাসের সময় কি কি প্রতিরোধ বা সচেতনতামূলক ব্যবস্থা নিলে তারা এই সময়টাতে নিজেদের নিরাপদ রাখতে পারবেন। এটা নিয়ে তো ধরেন মিডিয়া, পত্রিকা সব জায়গায় ব্যাপক আলোচনা হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য সরকার থেকে, বেসরকারি পর্যায় থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। তো এখন যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে যে মাস্ক পরিধান করতে হবে, যেহেতু এই রোগটা নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে, মানুষের নিঃশ্বাসের মাধ্যমে, লালার মাধ্যমে, ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। সেই জন্য সবার আগে কিন্তু আমরা যখন সোশ্যাল গ্যাদারিংয়ে যাব, আমরা আমাদের নিজের প্রয়োজনে বাইরে বের হব বা হতে বাধ্য হব, আমাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এবং যেহেতু আমাদের হাতের মাধ্যমে এই ভাইরাসটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে নিজের শরীরে, তো বারবার হাত ধুতে হবে। বাইরে গেলে সেখান থেকে হাত ধুতে হবে। আমি যদি কোনো একটা বড় ধরনের গ্যাদারিংয়ে যাই, সেটা বাজার হতে পারে, মার্কেট হতে পারে, আমার স্টুডেন্টদের সাথে আমার ক্লাস হতে পারে, বা আমার অফিস হতে পারে, ব্যাংক হতে পারে, সেখান থেকে এসে যদি সম্ভব হয় আমাকে অবশ্যই খুব ভালো করে গোসল করে ফেলতে হবে। এটা হচ্ছে অবশ্যই প্রয়োজনীয়। সেই সাথে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। এবং যারা কোমরবিড মানুষ রয়েছেন বা কোমরবিড পেশেন্ট রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, হাঁপানি রয়েছে, লিভার কিডনির বিভিন্ন সমস্যা রয়েছে, তারা অত্যন্ত সাবধানে থাকবেন। সম্ভব হলে তারা অবশ্যই জনসমাগম এড়িয়ে চলবেন, বাইরে না যাওয়ার চেষ্টা করবেন। এবং বাসা বাড়িতে যদি বাইরে থেকে কোনো মানুষ চলে আসে, অবশ্যই তিনি মাস্ক পরে তার সামনে যাবেন যদি তার যেতেই হয়। আর সম্ভব হলে তার সাথে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে কথা বলবেন। আমাদের দূরত্ব মেনটেন করতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাতের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই নিয়মাবলীগুলো মেনে চলতে হবে। জি স্যার, যেহেতু আপনি বলছেন যে মানুষ নিজেদের মধ্যেই সচেতনতা তৈরি করবে, আমরা দেখছি যে এখন আসলে আমাদের অনেক সাধারণ মানুষরাই অনেক প্রেসক্রিপশন বা ডাক্তারের পরামর্শ ছাড়াও সতর্কতামূলক তারা বিভিন্ন রকম ওষুধ কিনে খাচ্ছে। আমি নাম দু একটা উল্লেখ করতে চাই, অ্যাজিথ্রোমাইসিন, হাইড্রোক্লোরোকুইন, ইভারমেকটিন। আপনি নিজেও জানেন স্যার, হয়তো করোনায় আক্রান্ত হননি, আক্রান্ত হয়েছেন, যেটাই হোক তারা কোনো প্রেসক্রিপশন ছাড়াই নিজেরাই ওষুধগুলো কিনে খাচ্ছে। এটা আসলে কতটা যুক্তিযুক্ত বা এটা খাওয়ার কারণে কি কোনো সাইড ইফেক্ট হবে কিনা? কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমাদের দেশে ট্র্যাডিশনালি এই জিনিসটা চলে এসেছে যে আমরা যে কোনো রোগের চিকিৎসায় সচরাচর প্রথমে ঔষধের দোকানে গিয়ে, যারা ফার্মাসিস্ট বা যারা ওষুধ বিক্রয়ের সাথে সংযুক্ত, তাদের পরামর্শে ওষুধ কিনে খাই। আমাদের দেশ বোধহয় পৃথিবীতে ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে ওষুধ কিনতে গেলে অনেক সময় ডক্টরের প্রেসক্রিপশন লাগে না, বা মানুষ প্রেসক্রিপশন ছাড়াই অনেক গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলো ওভার দ্য কাউন্টার মেডিসিন, ওভার দ্য কাউন্টার মানে যে মেডিসিনগুলো খেতে গেলে আপনার ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, ভিটামিনস বা অন্য অনেক ফুড সাপ্লিমেন্ট রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক্স, অনেক রোগ প্রতিরোধকারী বা রোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলি কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না, সেগুলি কিন্তু আমরা খেয়ে থাকি। আর করোনা আসার পর করোনা নিয়ে আমাদের মনের মধ্যে মিডিয়ার কারণে হোক বা পুরো পৃথিবীতে এই রোগে মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে, যেভাবে মানুষের মৃত্যু ঘটছে, মানুষের ভেতরে ভীতি এবং ভয় এমনভাবে সঞ্চারিত হয়েছে যে মানুষ যখন একটা সমুদ্রের মধ্যে, ঢেউয়ের মধ্যে ভেসে যেতে থাকে, ডুবন্ত অবস্থায় চলে যায়, তখন তো খড়কুটোর মতো যে কোনো কিছু ধরে বা যে কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। তো সেইটার অংশ হিসেবে হয়তো বা দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ওষুধ অযাচিতভাবে, অবিবেচকের মতো অন্যায়ভাবে ব্যবহার করে চলেছেন, যেটার আসলে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আপনি যে কথাটা বললেন যে আইভারমেকটিন
বা ধরেন হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, যখন আপনার করোনা আমেরিকাতে খুব প্রবলভাবে দানা বা বাসা বেঁধে উঠলো, আমেরিকাতে প্রচুর মানুষ আক্রান্ত হওয়া শুরু করলো, ডেথ হওয়া শুরু করলো, তখন কিন্তু একদিন ডোনাল্ড ট্রাম্প নিজেই সাংবাদিক সম্মেলনে বলে দিলেন যে হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন করোনার চিকিৎসা অত্যন্ত যুগান্তিকর ঔষধ এবং এটা আমাদের দেশে তৈরি হয়, ব্যবহৃত হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু সেটা তৈরি হয় এবং অনেক জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত মানুষ এই জিনিসটাকে পিক আপ করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন, পত্রিকায় লেখালেখি শুরু করলেন, ইউটিউবে ভিডিও প্রচার করলেন এবং সাধারণ মানুষ যা হওয়ার, যে আমাদের দেশের মানুষ তো চিকিৎসার ক্ষেত্রে খুবই আবেগপ্রবণ। আমরা কিন্তু যে কোনো মূল্যে খুব দ্রুত ভালো হতে চাই। অনেকে এটা খাওয়া শুরু করলেন, এটা কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে সেটা বিবেচনা না করি। আবার কিছুদিন পূর্বে দেখা গেল যে আইভারমেকটিন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে কিছু সায়েন্টিস্ট এটা পরীক্ষা করে গবেষণা করেছেন যে এটা করোনা ভাইরাসের এগেনস্টে তার কিছু ক্ষমতা রয়েছে এটাকে মেরে ফেলার, বাট বেসিক্যালি এটা কিন্তু উকুনকে মারার একটা ওষুধ, এটা কৃমিকে মারার একটা ওষুধ এবং যে ডোজে বা যে পরিমাণে আইভারমেকটিন প্রয়োগ করলে করোনা ভাইরাসের মৃত্যু ঘটবে সেই ডোজ কিন্তু হিউম্যান শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা ডোজ। মানুষজন কিন্তু অবিবেকের মতো এই আইভারমেকটিনের সাথে ডক্সিসাইক্লিন ব্যবহার করছে। আপনি যদি পরবর্তীতে প্রশ্ন করেন আমি হয়তো এটার আরো খারাপ প্রতিক্রিয়া কি সেটা হয়তো আপনাকে বিশদ বর্ণনা করতে পারেন। আমি অনেক কথা বলে ফেলছি, তো আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি। এর মাঝে আমি একটু বলতে চাই, আপনি তো বললেন যে মানুষ এখন সমুদ্রে খড়কুটোর মতো কিছু পেলে সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সেই হিসেবে স্যার বলতে চাই যে আমাদের অনেক জায়গায় দেখছি, বিভিন্ন জায়গায় লেখা কবিরাজের কাছে 7 দিনের ওষুধে করোনা ভাইরাসের মুক্তি হয় এবং অনেক মানুষ কিন্তু যাচ্ছেন এবং তাদের থেকে বিভিন্ন তারা যেসব হার্বাল ওষুধ বা গাছের লতা পাতা ব্যবহার করছেন, এটা কি আসলে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ, এই জন্য আপনার কাছে আমার এই প্রশ্নটা যে আসলে এটার কোনো যুক্তিযুক্ত কিছু আছে কিনা, অথবা এটা যেহেতু আপনি লিভার রোগ বিশেষজ্ঞ, আমরা জানি এই ধরনের জিনিসগুলো অনেক সময় লিভারকেও ইফেক্ট করে, আপনি যদি একটু সচেতনতার উদ্দেশ্যে সবার জন্য বলেন। থ্যাংক ইউ। আমাদের দেশে মানুষ কিন্তু ট্র্যাডিশনালি গাছগাছড়ার চিকিৎসা বা হার্বাল চিকিৎসা ব্যাপকভাবে ব্যবহার করে অভ্যস্ত। আমাদের শিক্ষিত সমাজের মধ্যেও এটার একটা ব্যাপক প্রবণতা রয়েছে। চাইনিজ হার্বাল টি যেটা খেলে মানুষ স্লিম হয়ে যাবে, ঠিক আছে, বা কোরিয়ান কিছু ঔষধ, জাপানিজ কিছু ঔষধ এগুলিতে মানুষ ব্যবহার করে থাকে। কিন্তু আপনি শুনে অবাক হবেন বা হয়তো জেনে থাকবেন একজন চিকিৎসক হিসেবে, পৃথিবীতে সবচেয়ে বেশি লিভার ডিজিজ এবং কিডনি রোগ হয় চায়না, জাপান এবং কোরিয়াতে। কারণ ট্র্যাডিশনালি যুগ যুগ ধরে তারা কিন্তু হার্বাল চিকিৎসা বা গাছগাছার চিকিৎসা বেশি করে আসছে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জাপান, চায়না, কোরিয়াতে কিন্তু সবচেয়ে বেশি লিভার এবং নামকরা কিডনি রোগ বিশেষজ্ঞ তৈরি হয়ে গেছে। কারণ রোগ যেহেতু বেশি হয়, গবেষণাও বেশি হয়, স্পেশালিস্ট ডক্টরও বেশি তৈরি হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই যে হার্বাল ওষুধগুলো খেলে যে মানুষের লিভারের গুরুত্বপূর্ণ কিছু সমস্যা হয়, লিভার সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়, ক্রনিক লিভার ডিজিজ হয়, কিডনি রেনাল ফেইলিওর হয় বা কিডনি ফেইলিওর, এটা কিন্তু তারা জেনে গেছে। অর্থাৎ জাপানিজরা, কোরিয়ানরা বা চাইনিজরা যখন জেনে গেল যে এই ওষুধগুলো খেলে কিডনির সমস্যা হয়, লিভারের সমস্যা, তখন কিন্তু তারা কি করলো, এই ওষুধগুলোর উৎপাদন বন্ধ করবে কিভাবে, কারণ অসংখ্য কলকারখানা, অসংখ্য ইন্ডাস্ট্রি তাদের দেশে তৈরি হয়ে গেছে, সেখান থেকে রেভিনিউ আসছে। আমাদের মতো আবেগপ্রবণ মানুষের দেশে যারা যে কোনো মূল্যে ভালো হতে চায়, সেই দেশে ওষুধের ডাম্পিং করা হচ্ছে। ডাম্পিং মানে কি, আমি ময়লা আবর্জনা আমার বাসা থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। আমি প্রফেসর শামসুল কবির, আমার অনেক পেশেন্ট রয়েছে, আমার অনেক ফলোয়ার রয়েছে। আমি যদি আজকে আমার চেম্বারের সামনে গিয়ে একটা বিজ্ঞাপন দিয়ে দিই যে এই পানিটা ব্যবহার করলে আপনার লিভারের রোগ ভালো হয়ে যাবে, মানুষ কিন্তু গোপনে গোপনে সেটা ব্যবহার করবে। আমাদের দেশে এই প্রবণতা রয়েছে। আমি সবসময় একটা কথা বারবার বলি, আপনাদের প্রোগ্রামে আগেও এসে বলেছি যে মানুষের শিক্ষিত হতে বেশি দিন সময় লাগে না, কিন্তু বুদ্ধিমান হতে, সিভিলাইজড হতে কয়েকশো বছর লেগে যায়। এখন কতদিনে আমরা এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে শিক্ষিত হব, সচেতন হব, বুদ্ধিমান হবো সেটা আমার জানা নাই। আর যদি 100 বছর পর হয়েই যায়, আমরা ইউরোপিয়ানদের মতো, আমেরিকানদের মতো যদি ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া শুরু করি, ততদিনে করোনা ভাইরাস থাকবে কিনা আমার জানা নাই, ততদিনে নতুন কোনো ভাইরাস আসবে কিনা সেটা আমার জানা নাই। জি স্যার, অনেক সুন্দর করে বলেছেন আসলে এই জিনিসটা। আমার মনে হয় যে যারা একটু কনফিউশনে ছিল তারা আপনার কথা শুনে সেটা ক্লিয়ার হবে। স্যার আমি একটু অন্য বিষয়ে যেতে চাচ্ছি যে আমাদের দেশে অনেকেই আছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে সাথে সাথেই হাসপাতালে যেতে চাচ্ছেন। আসলে আমরা জানি যে করোনা ভাইরাস খুব মাইল্ড সাইন সিমটম থাকলে বা না থাকলে বাসায় বসেই সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু অনেকেই আছেন যে আক্রান্ত হচ্ছেন বা টেস্ট পজিটিভ হচ্ছেন শুনেই হাসপাতালে যেতে চাচ্ছেন। আপনি নিজেও বোধহয় রোগী দেখেন, আমি জানি না আপনার কাছেও এই ধরনের রোগী আসে কিনা, যে সে পজিটিভ হলেই হাসপাতালে থাকতে চাচ্ছে। আসলে কি হাসপাতালে সবার জন্য থাকা জরুরি, নাকি বাসায় বসেই এটাকে মনিটর করা সম্ভব? এটা নিয়ে প্রতিদিন ডিজি হেলথের যে ব্রিফিং এবং আমাদের যে অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় ব্যাপক প্রচারণা চলছে। এখন করোনার রোগীদের কিন্তু অধিকাংশ মানুষের কিন্তু সাধারণ ঠান্ডা, জ্বর, সর্দির মতো সিমটমস গুলো হয়, কিন্তু যাদের অবস্থা খারাপ হয়ে যায় তাদের তো পুরো পরিবারের জন্য একটা বিভীষিকাময় অবস্থা, তাই না? আমরা প্রতিদিন খবরে দেখি যে 30 জন মারা গেলেন, 35 জন মারা গেলেন, 42 জন মারা গেলেন। ইট ইজ জাস্ট এ নাম্বার ফর আস, দোজ হুই সি দ্য নিউজ কনফারেন্স। কিন্তু
যে পরিবার, যে 42টা পরিবারের জন্য 42টা মৃত্যু হলো, তাদের জন্য তো বিভীষিকা। কিন্তু কথা হচ্ছে যে এটা দুইটা কারণে হচ্ছে। একটা, মানুষের মাঝে আতঙ্ক, যে আমার যদি খারাপ অবস্থা হয়ে যায়, আমার যদি লাইফ সাপোর্ট লাগে, আমার যদি হাই ফ্লো অক্সিজেন লাগে, আমার যদি ভেন্টিলেটর লাগে, আমি কোথায় পাবো, সেই জন্য সবাই। আর একটা হচ্ছে, মানুষ যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, আমাদের অনেকের মাঝে মানবিকতা যে বোধটা, সেটা হারিয়ে যায়, যে ঠিক আছে সে বাসায় থাকলে শুধু ইনফেক্টেড হয়ে যাবে, 12-8-10 জন লোককে ইনফেক্টেড করে ফেলবে, সো হোয়াট উই ডু, তাকে আমরা হাসপাতালে ভর্তি করে ফেলি, তাহলে আমরা তো সেফ হলাম। এই জিনিসটা কিন্তু যে বা যারা রুগী, তাদের জন্য কিন্তু একটা মানসিক ট্রমা, মেন্টাল ট্রমা। সো বাসায় থেকে কিন্তু আইসোলেটেড রুমে কিন্তু এটা মেনটেন করা সম্ভব, যদি একটা অ্যাটাচ বাথ থাকে। আমরা যদি প্রপারলি বাসার যারা সদস্য রয়েছেন তারা বাসায় থেকে মাস্ক ইউজ করি, তার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করলাম, দরজায় দিয়ে দিলাম, দরজায় করানো আনলাম। আর যেহেতু হাসপাতালে গেলে, যে বা যিনি হাসপাতালে থাকবেন, তাকে সেবা যত্ন, সেবা শুশ্রূষা করার জন্য, তাকে দেখভাল করার জন্য তার আত্মীয়স্বজনকে হাসপাতালে যেতে হবে, তাদেরও তো ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সো অনেকে কিন্তু এই পারিবারিক যে বিষয়টা, সোশ্যাল যে প্রবলেমটা, যে উনি বাসায় থাকলে আরো 10 জনকে ইনফেক্ট করবে, অ্যাপার্টমেন্টের আরো 8-10টা পরিবার ইনফেক্টেড হবে, এই ধরনের একটা মনোবৈকল্য থেকে জোরপূর্বক কাউকে কাউকে অনেক চেষ্টা তদবির করে। আমার কাছে এরকম ফোন আসে, ভাই আমার একটা রুগী, করোনা রুগী, প্লিজ হাসপাতালে ভর্তির জন্য তদবির করো। আমি বলি কেন? না হাসপাতালে পড়ে থাকো। আমি বললাম পড়ে থাকলো মানে হোয়াট ডু ইউ সে? এরকম টার্ম হলো নাকি? তোমার বাবা, তোমার নানা, তোমার মা, সে পড়ে থাকবে হাসপাতালে, তখন আর লজ্জায় কোনো কথা বলে না। তো এই জিনিসগুলো খুবই দুর্ভাগ্যজনক। এই জিনিসের সাথে কিন্তু মানুষের শিক্ষা, মানুষের সিভিলাইজেশনের সম্পর্ক আছে। জি স্যার, যে প্রবলেমগুলো বলছেন আমার মনে হয় সাথে আরো অন্য প্রবলেমও আছে, সামাজিক কিছু সাইকোলজিক্যাল প্রবলেমও আছে, কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমও আছে। স্যার আমি আসবো এই বিষয়টাতে আপনার কাছে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরছি। সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে আসলাম সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আজকের আয়োজনে আমরা আলোচনা করছি আরোগ্যের চেয়ে প্রতিরোধে উত্তম এই বিষয়টি নিয়ে, এবং অবশ্যই করোনা এই সময়ের সবচেয়ে আলোচ্য বিষয়। আর সেই জন্য আমাদের সাথে স্কাইপিতে সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার AKM শামসুল কবির। তিনি একজন মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ। স্যার বিরতির পর আবারও আপনার কাছে ফিরলাম এবং ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। স্যার, যে বিষয়টা আমরা বিরতির আগে আপনার সাথে আলোচনা করছিলাম, যে মানুষের আসলে এখন একটা সামাজিক সমস্যা হয়ে গেছে। কেউ করোনা আক্রান্ত হলে শুধু তার পরিবার না, তার প্রতিবেশী, তার আশেপাশে যারা থাকছেন, তারাও অনেকে খারাপভাবে সেই পরিবারটিকে ডিল করছে। হয়তো বলছে আপনারা চলে যান বা হাসপাতালে থাকেন, এই ধরনের একটা সমস্যা। এবং সাইকোলজিক্যাল প্রবলেমও কিন্তু আমাদের এই রোগীদের এবং পরিবারের লোকজনদের হয়ে যাচ্ছে। আসলে তাদের একটু নিজেদেরকে শান্ত রাখার জন্য বা সচেতনতার উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। প্রথমত একটা জিনিস মনে করতে হবে, যে মানুষটা আজকে করোনাতে আক্রান্ত হলো, তার আশেপাশের লোকজন কিন্তু 2 দিন পর করোনা আক্রান্ত হতে পারে। এবং আরো মজার ভাবে কি দেখেন, যে মানুষটাকে আমি করোনা আক্রান্ত রোগী ভেবে বাসা থেকে বের করে দিলাম, তার প্রতি অযত্ন অবহেলা প্রদর্শন করলাম, 2 দিন পর যখন আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার মা করোনা আক্রান্ত হচ্ছেন, তখন তার প্লাজমা থেরাপির জন্য কিন্তু সেই লোকটাকে আমি হন্যে হয়ে খুঁজছি। তাই না? সৃষ্টিকর্তার কি বিচিত্র লীলা খেলা, যে এতদিন ধরে যাদেরকে করোনা রোগী মনে করে আমি দূরে সরিয়ে রেখেছি, সামাজিকভাবে নিগৃহীত করেছি, সেই মানুষটি কিন্তু খুঁজে বের করতে হচ্ছে তার প্লাজমা থেরাপির জন্য। এই জন্য মনে করতে হবে যে আমরা কেউ কিন্তু আফ্রিকার ওই বিশাল বড় বড় বৃক্ষ না। আফ্রিকার বিশাল বড় বড় বৃক্ষ যেরকম ছোট ছোট বৃক্ষগুলোকে চেনে না, তারা ভুলে যায় তারা একই সূর্যের সন্তান। আমরা কিন্তু সেই সামাজিক প্রবলেমগুলো তৈরি করছি। কিন্তু মনে রাখতে হবে, এই সমাজে কিন্তু আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল। যে কোনো সময় আমার বিপদের সৃষ্টিকর্তা এমন বিচিত্র লীলা খেলা প্রদর্শন করতে পারেন, যে আমি যে মানুষটাকে আজকে অবহেলা করে দূরে সরিয়ে দিলাম করোনা রোগী হিসেবে মনে করে, তার কাছে কিন্তু আমাকে মুখাপাক্ষি হতে পারে। সুতরাং কাউকে অবহেলা করা যাবে না, বরং সে যেন সুচিকিৎসা পায়, সে যেন এই করোনার ভয়াবহ আক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরে এসে আমাদের মাঝে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এখন বলছেন যে করোনা চিকিৎসায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের যেমন মানসিক পরিচর্যা দরকার, মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা দরকার। অ্যাট দ্য সেম টাইম যারা সমাজে বসবাস করছেন, এই রোগটা নিয়ে মানসিক আতঙ্কের মধ্যে থাকতে থাকতে, বসে থাকতে থাকতে, দীর্ঘদিন ধরে কাজে বা কর্মস্থলে না যেতে যেতে এক ধরনের ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যাচ্ছেন, তাদেরও কিন্তু সাইকোথেরাপি লাগবে, সাইকিয়াট্রিক ইলনেস লাগবে। এবং আমরা কিন্তু আমাদের মেডিকেল কলেজ হসপিটালে আমাদের যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, তাকে ইনভলভ করেছি, ডিপ্লয় করেছি করোনা রোগীদের সাইকিয়াট্রি ম্যানেজমেন্টের জন্য, তাদের সাইকোথেরাপির জন্য। অ্যাট দ্য সেম টাইম যে ডক্টররা চিকিৎসা করছেন দিনের পর দিন, যে 10 দিন ধরে টানা করোনা রোগী চিকিৎসা করবেন, 14 দিন কোয়ারেন্টাইন, সেখানেও তাদের ফ্যামিলির সাথে কোনো সংযুক্ত নেই, মাত্র 6 দিন ফ্যামিলির সাথে থেকে আবার 10 দিন পর সেই হেকটিক ডিউটি, 14 দিনে কোয়ারেন্টাইন। সো তারাও কিন্তু একটা সময় মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারগুলো যেন আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারি, সেই জন্য কিন্তু সাইকিয়াট্রিক ম্যানেজমেন্ট খুবই এসেনশিয়াল। এবং
ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে সাইকিয়াট্রি চিকিৎসা। সো আমাদের দেশেও আমরা হয়তো পিছিয়ে থাকবো না, এবং আমরা অলরেডি সেটা চিকিৎসক হিসেবে যেগুলো ডেডিকেটেড করোনা হসপিটাল রয়েছে সেখানে এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। জি স্যার, এখন আমি একটু অন্য বিষয়ে যেতে চাচ্ছি। যেহেতু আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ, লিভারেরও আপনি রোগী দেখছেন, আসলে আমরা এখন বিভিন্ন জায়গায় শুনছি যে করোনার রোগীদের সাইন সিমটমগুলো আলাদা হয়ে গেছে। আগে যেটা আমরা টিপিক্যাল জানতাম যে শুধু জ্বর থাকবে অথবা সাথে গলা ব্যথা, সর্দি, কাশি এগুলো থাকবে, এখন কিন্তু বলা হচ্ছে যে এগুলো না থাকলেও অনেকে আক্রান্ত হচ্ছেন। আসলে সিমটম ছাড়াও নাকি পজিটিভ পাওয়া যাচ্ছে স্যাম্পলে। আসলে স্যার, একটা রোগী কিভাবে বুঝবে যে আমার এখন করোনার স্যাম্পলটা দেওয়া উচিত বা পরীক্ষা করা উচিত, বা আপনারাও রোগী দেখার সময় আসলে কোন রোগীদেরকে বেশি প্রেফার দিচ্ছেন যে তার করোনা টেস্টটা করা দরকার? প্রথম কথা হচ্ছে যে কোনো রোগী সর্দি কাশি নিয়ে আসলে করোনার প্যান্ডেমিক মৌসুমে, এটা WHO গাইডলাইন, সন্দেহ করতে হবে তার করোনা ভাইরাস ইনফেকশন হলো কিনা। ঠিক আছে, তার যদি গলা ব্যথা থাকে, তার যদি জ্বর থাকে, তার যদি 3-4 দিন আগে থেকেই তার নাক দিয়ে পানি পড়ার ইতিহাস থাকে, তার যদি শরীর ম্যাজম্যাজ লাগে, দুর্বল লাগে, শ্বাসকষ্ট হয়, তাহলে তাকে তার সোশ্যাল সার্কামস্টেন্সেস গুলো কেমন, সে গত কয়েকদিনের মধ্যে এমন কোনো জায়গায় গিয়েছে কিনা যেখানে করোনা রোগী থাকার সম্ভাবনা ছিল, বা তার পরিবারে কেউ করোনা আক্রান্ত হয়েছে কিনা, এই হিস্ট্রিগুলো প্রপারলি নিতে হয়। এরপর রোগীকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ফিজিক্যাল এক্সামিন করে প্রপার প্রিকশন নিই। যিনি ফিজিশিয়ান রোগীকে দেখবেন, এখন তো বলা হচ্ছে না একেবারে রোগীকে যদি খুব বেশি প্রয়োজন না হয় একেবারে টাচ করে দেখার দরকার নেই, কিন্তু সিমটম থেকে অনেক সময় অ্যাসেস করা যায় যে সে করোনা হতে পারে, তখন আমরা তাকে কোভিড টেস্টের জন্য পাঠাই। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই টেস্টের রেজাল্ট আসতে তো সময়, তাই না? আবার টেস্টের জন্য লম্বা লাইন, সেন্টার অ্যাভেলেবল না, যে আপনার বুথ কালেকশনের জন্য হয়তো অনেক জায়গা রয়েছে, মানে কালেকশনের জন্য অনেক বুথ রয়েছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষার জায়গাটা এখনো মনে করে এই বিশাল জনগোষ্ঠীর দেশে কিন্তু অপ্রতুল। তাহলে একটা জিনিস করা যেতে পারে আর্লি, যেহেতু এটা মূলত রেসপিরেটরি সিস্টেমকে বা ফুসফুস এবং শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে বেশি, তো শুরুতেই কিন্তু একটা মানুষের এক্সরে চেস্ট করা যেতে পারে, এবং পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে, খরচ বহন করতে পারে, তাহলে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট আজকাল ঢাকা শহরে এবং বাংলাদেশের অনেক জেলা শহরেই কিন্তু 3,500 থেকে 4,000 টাকায় সিটি স্ক্যান হয়। এবং আপনি জেনে হয়তো অবাক হবেন বা সন্তুষ্ট হবেন যে একজন করোনা রোগী কিন্তু খুব আর্লি চেস্টের মধ্যে টিপিক্যালি কিছু ম্যানিফেস্টেশন বা লক্ষণযোগ্য চিহ্ন চলে আসে, আমরা বলি গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, সেটা কিন্তু সিটি স্ক্যানে বোঝা যায়। তো কেউ যদি করোনার টেস্ট করতে না পারেন, কিন্তু তার যদি সিগনিফিকেন্ট সিমটম থাকে, লক্ষণ থাকে, তিনি হাসপাতালে যেতে পাচ্ছেন না বা উনি পরীক্ষা নিরীক্ষার জন্য লাইন দিয়ে দাঁড়াতে পাচ্ছেন না, তখন কিন্তু একটা সিটি স্ক্যান করলে সেদিন কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট চলে আসছে, সেটা করে কিন্তু নিশ্চিত হওয়া যেতে পারে। ঠিক আছে স্যার, আমি আরেকটু অন্য বিষয়ে যেতে চাচ্ছি। যেহেতু আপনি একজন লিভার রোগ বিশেষজ্ঞ, আসলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কি আমরা জানি লাংসে তার অবশ্যই ইনভলভমেন্ট আছে, লিভারের উপর কোনো ইফেক্ট আছে কিনা এই ভাইরাসের? লিভার এবং পরিপাকতন্ত্র দুটোর উপর মানে ইফেক্ট রয়েছে। যেমন করোনাসের রোগীরা কিন্তু ডায়রিয়া নিয়ে, পেটে পীড়া নিয়ে, খাওয়া দাওয়ার অরুচি, বমি বমি ভাব নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। আপনি যে ডাক্তার ফয়েজ স্যার, যিনি কিনা বাংলাদেশি বংশোদ্ভূত, আমাদের চিটাগং মেডিকেল কলেজের ছাত্র, ইংল্যান্ডে মারা গেলেন, যিনি প্রধানমন্ত্রী বরিসকে চিঠি লিখেছেন যে ডাক্তারদের সুরক্ষার জন্য, ওনার কিন্তু সিমটম ছিল ডায়রিয়া। উনি 3 দিন ধরে পেটের পীড়ায় ভুগেছেন, 4র্থ দিনে ওনার তীব্র শ্বাসকষ্ট হয়েছে, উনি সরাসরি আইসিইউতে চলে গিয়েছেন এবং সেখানে কিন্তু তার কোভিড পজিটিভ হয়েছে। সো করোনা রোগী কিন্তু পেটের পীড়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, নিউরোলজিক্যাল সিমটমস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর লিভারের যে প্রবলেমটা হয় কোভিড হেপাটাইটিস, মানে হচ্ছে একটা মানুষের জন্ডিস হলে বা হেপাটাইটিস হলে যে লক্ষণগুলো হয়, যে খেতে ইচ্ছে করবে না, পেটে ব্যথা করবে, খুবই উইক লাগবে, ক্ষেত্রবিশেষ চোখ হলুদ হয়ে যেতে পারে। লিভারের যে বায়োকেমিক্যাল পরীক্ষাগুলো রয়েছে, আমরা লিভার এনজাইমস বলি, ALT, AST, এগুলো রেইজড হবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যে করোনার চিকিৎসা করতে গিয়ে আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি, ভেরি ইন্টারেস্টিংলি সেই ওষুধগুলো কিন্তু লিভারের উপর পার্শ্ব প্রতিক্রিয়া করে। সো ফিজিশিয়ানসের দায়িত্ব এটা ডিফারেন্সিয়েট করা, যে এই যে রোগীর সিমটমগুলো হচ্ছে whether it is due to coronavirus infection or it is due to the medicines I am using. সো এটা কিন্তু একজন ফিজিশিয়ানকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা যে অ্যাজিথ্রোমাইসিন খাই, অ্যাজিথ্রোমাইসিনের কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে লুজ মোশন। এখন একটা মানুষ ভয়ে অ্যাজিথ্রোমাইসিন খাওয়া শুরু করবে, তার ডায়রিয়া শুরু হলো। আজকে আমার এই প্রোগ্রাম দেখে যিনি পরবর্তী আজ থেকে 10 দিন পর করোনা আক্রান্ত হবেন, উনি কিন্তু কনফিউশনে পড়ে যেতে পারেন যেটা অ্যাজিথ্রোমাইসিনের জন্য হলো না সত্যি সত্যি করোনার জন্য হলো। এই জন্য আমি সবসময় অনুরোধ করবো যে আপনার যদি মনে হয় যে আপনার করোনা ভাইরাস হয়েছে, দয়া করে ওষুধ না খেয়ে আপনি অনলাইনে সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন পোর্টাল রয়েছে, ডিজি হেলথের বিভিন্ন টেলিফোন নাম্বার রয়েছে, আপনি ফোন করে অনুগ্রহ করবো যে ডাক্তারের কাছে যেতে না পারেন আপনার রোগ সম্পর্কে পরামর্শ।
জি স্যার, একটু আমি এই বিষয়টাও বলতে চাই। অনেক সামাজিক মাধ্যমে বা সাধারণ মানুষের মধ্যে একটা যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের একটা ভুল বা ভ্রান্ত ধারণা তৈরি করছে যে ডায়রিয়া হলে রোগী সেফ হয়ে যাচ্ছে, করোনার রোগী। কারণ আমরা জানি লাংসে আক্রান্ত হলে শ্বাসকষ্ট হয়ে অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে। তারা এটা ছড়াচ্ছে যে ডায়রিয়া হচ্ছে মানে আপনার ভাইরাস বা ইনফেকশনটা পেটে চলে এসছে, আপনি হয়তো বেঁচে যাবেন বা কোনো সমস্যা হবে কিনা। এই ভ্রান্ত ধারণার উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন স্যার? এই ভ্রান্তটা হচ্ছে, আমি মজা করে বলি, গুগল মামা। ঠিক আছে, সবাই কথায় কথায় গুগলের কাছে যায়, মানুষ চাইলেই তো মামার কাছে যেতে পারে। মামা ভাগ্নের সম্পর্ক খুব ভালোবাসার সম্পর্ক। তো আমাদের দেশের মানুষের কিন্তু কথায় কথায় গুগলে সার্চ করে অনলাইনে মেডিকেল সায়েন্স জানার একটা ব্যাপক প্রবণতা রয়েছে এবং নিজেকে এটা বিভ্রান্ত করার একটা অপচেষ্টা হয়ে যায়। তো এটা অজ্ঞতা এবং এটা আমার মনে করি অতিজ্ঞানের চর্চা। হ্যাঁ, করোনা ভাইরাসে ডায়রিয়া হতে পারে, কিন্তু হ্যাপি হাইপক্সিয়া বলে একটা টার্ম আছে। হ্যাপি হাইপক্সিয়া কি, যে একটা মানুষের যে একটা অক্সিজেন লেভেল, যেটাকে আমরা অক্সিজেন স্যাচুরেশন বলি, যেটা সাধারণ জনগণের মধ্যে কিন্তু গত কয়েকদিনে ভাইরাল হয়ে গেছে, যে মানুষের একটা অক্সিজেন স্যাচুরেশন লেভেল 90% উপরে থাকতে হয়, 95% থাকলে, 96% থাকলে মানুষ সুস্থ মোটামুটি। কিন্তু করোনা ভাইরাসের রোগীদের কিন্তু অনেক সময় শ্বাসকষ্ট না হয়েও ডায়রিয়া হচ্ছে, রোগী ভালো আছে, সুস্থ আছে বা রিজনেবলি ভালো আছে, তো অক্সিজেন লেভেল কিন্তু 80%, 70%, 50% হতে পারে। রোগীর কিন্তু কোনো সিমটম নাই, সে রোগী হঠাৎ করে সাডেনলি আনকনসিয়াস হয়ে মারা গেলেন। এরকম ঘটনা কিন্তু ঘটছে যে 3 দিনের ডায়রিয়া বা 3 দিনের গায়ে ব্যথা ছিল, সামান্য জ্বর ছিল, চতুর্থ দিনে সে আনকনসিয়াস হয়ে মারা যাচ্ছে। তার মানে কি, তার ম্যাসিভ অক্সিজেন লেভেল ফল বা স্যাচুরেশন লেভেল ফল করে গিয়েছে। তো এই জন্য ডায়রিয়া হলে করোনা পেটে চলে আসছে, ফুসফুসকে আক্রান্ত করে, এটা মনে হয় যে, বা যিনি মনে করছে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। জি স্যার, আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা বিরতির পর আবার আপনার কাছে ফিরবো। সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আলোচনা করছিলাম আরোগ্যের চেয়ে প্রতিরোধী উত্তম, এবং কোভিড-19 এই সময়ে আমাদের আসলে কি কি সচেতনতা নিজেদের মধ্যে থাকা উচিত সেই বিষয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্কাইপিতে সংযুক্ত আছেন একজন মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার AKM শামসুল কবির। স্যার, বিরতির পর আবারও ফিরলাম আপনার কাছে। আমরা আসলে বিরতির আগে আপনি আমাদের সুন্দর করে বললেন যে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেটা আসলে কতটা ভুল বা এটার জন্য কত ক্ষতি হতে পারে। স্যার, একটু এখন অন্য বিষয়ে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আপনি ভ্রান্ত ধারণাগুলো বললেনই, অনেকে কিন্তু না জেনে অনেক রকম ওষুধ খাচ্ছে। আপনি এর আগেও এটা ক্লিয়ার করেছেন যে আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন। স্যার, এই বিষয়ে আসলে এই ওষুধগুলোর সাইড ইফেক্ট কি কি হতে পারে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। এটার সাইড ইফেক্টসও মনে হয় আমাদের দেশে যারা এটা ব্যবহার করছেন তারা কিন্তু হয়তো অনলাইনে গিয়ে সার্চ করে জেনে গেছেন। তারপর গুরুত্বপূর্ণ সাইড ইফেক্ট হচ্ছে আইভারমেকটিনের, যেখানে জয়েন্টস সোয়েলিং হয়ে যায়, মানুষের গিরা বা জয়েন্টের সিভিয়ার প্রদাহ হয়, আর্থ্রাইটিস হয়, লিম্ফ নোডস, আমাদের ঘাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় যে গ্ল্যান্ডগুলো রয়েছে, গ্ল্যান্ড ফুলে যেতে পারে, চোখের বড় ধরনের সমস্যা, কনজাংটিভাইটিস হয়, চোখ লাল হয়ে যায়, তারপর চোখ দিয়ে পানি পড়ে, চোখ ফুলে যায়। ঠিক আছে, এর পাশাপাশি মানুষের কালো পায়খানা হতে পারে, ডায়রিয়া হতে পারে, লিভারের ক্ষতি হয়ে রক্ত বমি হতে পারে। এবং এটা কিন্তু সবসময় সব রোগী ব্যবহার করতে পারে না। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, আইভারমেকটিন নিলে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। ঠিক আছে, যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের আইভারমেকটিন নিলে কিন্তু কিডনির সমস্যা বেড়ে যেতে পারে। এবং করোনার চিকিৎসায় কিন্তু আজকালকার দিনে বলা হচ্ছে রক্ত জমাট বেঁধে যায়, এবং সেই রক্ত জমাট বাঁধা ট্রিটমেন্ট করার জন্য আমরা ওয়ারফেরিন বলে একটা ওষুধ ব্যবহার করি। মজার ব্যাপার হচ্ছে যে আইভারমেকটিন কিন্তু অনেক সময় ওয়ারফেরিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, ব্লিডিং এপিসোড বা রক্তক্ষরণ বেড়ে যাবে বা রক্তক্ষরণ হতে পারে, এই ঘটনাগুলো ঘটাতে পারে। লিভার ডিসঅর্ডার হয়ে একটা মানুষের হেমাটোমেসিস ম্যালেরিয়া, যেটাকে আমরা বলি, যে কালো আলকাত্রার মতো পায়খানা, সিভিয়ার রক্তভূমি, জন্ডিস ইত্যাদি ডেভেলপ করতে পারে। তো এই জন্য যে একটা ঔষধ যেটা কিনা পোটেনশিয়াল অনেক খারাপ সাইড ইফেক্ট আছে, হ্যাঁ, এটা প্রেগনেন্ট লেডিকে দেওয়া যায় না। একজন দুগ্ধদায়িনী মা বা নার্সিং মাদার যে কিনা তার বাচ্চাকে কি বলবো ব্রেস্ট ফিডিং করান, তাকে কিন্তু এটা দেওয়া যায় না। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে না জেনেই ভাবে ব্যবহার করছি। ডক্সিসাইক্লিন যেটা, এটা একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে, এটা কখনোই খালি পেটে বা অল্প খেয়ে খাওয়া যাবে না। ইট কজেস সিভিয়ার ইসোফেজিয়াল টিয়ার অর ইসোফেজিয়াল ইনজুরি, খাদ্যনালীর নিচের দিকে বড় ধরনের ইনজুরি করে, এবং এটা খেয়ে কিন্তু শোয়া যাবে না। যে আপনি রাতের বেলা ডক্সিসাইক্লিন খেয়ে শুয়ে পড়লেন, এটা রিফ্লাক্স করবে, খাদ্যনালীর নিচের দিকে ইনজুরি করবে, সিভিয়ার অ্যাসিডিটি করে, এবং এটা খেয়ে কখনো কখনো মানুষের দাঁতের সমস্যা হয়, বোনসের প্রবলেম হয়। এবং এটা কিন্তু একইভাবে প্রেগনেন্ট লেডি, তারপর যারা দুগ্ধদায়িনী মা, তাদেরকে দেওয়া যায় না। তাহলে এই জিনিসগুলো কিন্তু মানুষের
মানে নলেজের মধ্যে থাকতে হবে যে আমি যে ওষুধটা খাচ্ছি এটার যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, যে অসুবিধাগুলো রয়েছে, সেটা মাথায় আমার আছে কিনা। জি স্যার, আসলে আমার মনে হয় আপনার কথা শুনে আমাদের দর্শকরা আসলে অনেক বেশি সচেতন হবেন। স্যার, একটু জানতে চাচ্ছি যে করোনায় আসলে আইসিইউ নিয়ে একটা খুব কথা উঠছে যে আইসিইউতে যেতে হবে, আইসিইউর বেড পাওয়া যাচ্ছে না। আসলে কোন রোগীদের করোনায় আক্রান্ত হলে আইসিইউর প্রয়োজন আছে, বা ভেন্টিলেটর একটা কথা বলছে যে ভেন্টিলেটরের প্রয়োজন, আসলে ভেন্টিলেটর জিনিসটা কি অনেকেই কিন্তু জানেন না, বা ভেন্টিলেটর কাদের প্রয়োজন, এটা যদি একটু বলেন স্যার। আচ্ছা, যেটা হয় যে আসলে আমি মনে করি যে করোনা রোগীদের যাদের তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা হয়, ঠিক আছে, এবং অক্সিজেন স্যাচুরেশন ফল করে, যে অক্সিজেন লেভেল কিছু আমি বলেছি যে অনেক নিচে নেমে গেল, উনি নিজে থেকে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, তার জীবন রক্ষার তাগিদে যে মেশিনের মাধ্যমে তাকে শ্বাস প্রশ্বাস প্রদান করা হয় বা শ্বাস প্রশ্বাস চালিয়ে দিয়ে তার জীবনটাকে রক্ষা করা, সেটাকে আমরা ভেন্টিলেটর বলি, বা ইন আদার ওয়ে লাইফ সাপোর্ট। ভেন্টিলেটরে যাওয়া মানে কিন্তু সে রোগীটা লাইফ সাপোর্টে চলে গেলেন। সো আমার সবসময় চেষ্টা করতে হবে একজন করোনা আক্রান্ত রোগী কোনোভাবেই যেন ভেন্টিলেটরে না যায়। প্রয়োজন বলতে তাকে হাই ফ্লো অক্সিজেন দিতে হবে বাই ন্যাসাল ক্যানুলা, সেটাই কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসা। শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে যেন তাকে ভেন্টিলেটরে না দিতে হয়, লাইফ সাপোর্টে না দিতে হয়। রিসেন্টলি অ্যাপোলো হসপিটালে একজন পেডিয়াট্রিশিয়ান, যে কিনা একেবারে খুবই খারাপ অবস্থা চলে গিয়েছিলেন, অ্যাপোলো হসপিটাল সর্বতভাবে চেষ্টা করেছে তাকে ভেন্টিলেটরে না দিতে, ন্যাসাল ক্যানুলা দিয়ে 40 লিটার অক্সিজেন দিয়েছে তাকে, সেই রোগী কিন্তু, সেই ডক্টর কিন্তু বেঁচে গিয়েছে। সো মনে রাখবেন, যে বা যিনি ভেন্টিলেটরে যাচ্ছেন তার কিন্তু সমূহ সম্ভাবনা আছে ফেরত না আসার, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি বা মৃত্যুমুখে পতিত হওয়ার। এবং ভেন্টিলেটর কিন্তু যে রোগী যায়, মানে উপায়ন্তর না দেখে একজন ইন্টেন্সিভিস্ট বা আইসিইউ স্পেশালিস্ট ভেন্টিলেটরে তাকে সংযুক্ত করেন, এটা আসলে তার মৃত্যুর সময়টাকে আসলে প্রলম্বিত করে। আমাদের অভিজ্ঞতা এখন পর্যন্ত যে বা যারা ভেন্টিলেটরে গিয়েছেন তাদের ভিতর থেকে কিন্তু কম সংখ্যক মানুষই কিন্তু ফেরত এসেছে, সংখ্যাটা খুবই নগণ্য। সেই জন্য আমি ভেন্টিলেটরে যাব, যে বা যিনি ভেন্টিলেটরে যাওয়ার প্রত্যাশা করছেন আমার জন্য ভেন্টিলেটর কিনে রাখো, মনে রাখবেন ভেন্টিলেটরে যাওয়া মানে কিন্তু আপনি খুব খারাপ অবস্থায় চলে গেছেন, যেখান থেকে ফেরত আসার সম্ভাবনা কম। আমেরিকা, ইউরোপ কোনো দেশেই কিন্তু এই রেটটা খুব বেশি উন্নত নয়। জি স্যার, যেহেতু ভেন্টিলেটর কথা আসলো, আমরা ইদানিং দেখছি অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন, বা অক্সিজেন সিলিন্ডার কেনার একটা হিড়িক পড়ে গিয়েছে বলা যায়। আসলে কি বাসায় অক্সিজেন দেওয়া সম্ভব, বা দিলেও সেটা কি মনিটর করা সম্ভব? মানুষজন এত হিড়িক ধরে কেন এত অক্সিজেন সিলিন্ডার বাসায় বললাম কিনছে? যে কোনো যে কিছু নিয়েই আমাদের মধ্যে হাইপ চলছে আর কি। হ্যাঁ, এখন ধরেন কথার কথা, আমাকে চিন্তা করতে হবে যে আমি করোনায় আক্রান্ত হব, এই ভয়ে অনেক ওষুধ কিনে রাখলাম, অথচ প্রয়োজনীয় মুহূর্তে আমার নিজের মা বা আমার স্ত্রীর যখন একটা ওষুধ লাগবে, আমার সন্তানের, সেই ওষুধটা পাচ্ছি না, কারণ আরেকজন লোক সেটা কিনে স্টোর করে রেখেছেন। তেমনি ভাবে অক্সিজেন সিলিন্ডার যে বা যারা কিনে রাখছেন, সেটা কিন্তু বাসায় কখনোই মনিটর করা সম্ভব না। প্রত্যেকটা রোগীর কিন্তু আলাদা আলাদা অক্সিজেন স্যাচুরেশন লেভেল মেনটেন করে তার অক্সিজেন দিতে হয়। তো আপনি অক্সিজেন সিলিন্ডার বাজার থেকে 15-20টা কিনে রাখলেন, আর যে মানুষটা অক্সিজেন দরকার সে পেলো না, তাহলে কিন্তু আপনাকে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে আপনি শুধু পৃথিবীতে বাঁচবেন আর কাউকে বাঁচতে দিবেন না, তাহলে আপনি একটা অন্যায় কাজ করলেন, আপনি নন এমপ্যাথেটিক করলেন। আপনাকে মনে করতে হবে যে আমি এই রোগে আক্রান্ত হতে পারি, সেই রোগে আক্রান্ত হলে আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেব, নিজের মতো করে আমি চিকিৎসা করবো না। এটা কোনো খাবার না যে আমি কিছুদিন পরে মহামারীতে চলে যাব বা আমি দুর্ভিক্ষে আক্রান্ত হব, যেটা আমি গোডাউন স্টক করে রাখবো। দিস ইজ নট দ্যাট সিচুয়েশন। জি স্যার, এবং এটাও মানুষের আসলে জানা প্রয়োজন, অক্সিজেন আসলে সাধারণ মানুষ মনিটর করা সম্ভব না। অনেকে যে কিনে রাখছেন যে অক্সিজেনের অভাব হলে অক্সিজেন দিয়ে দিব, আসলে এক একজনকে কতটুকু অক্সিজেন দিতে হবে এটা তো সাধারণ মানুষের পক্ষে আসলে মনিটর করা সম্ভব না। স্যার, জি স্যার, আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি যে হয়তো এই জিনিসগুলো কিনে রাখলো না, কিন্তু আমরা যেটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট বলছি, যে অনেকে ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, সেক্ষেত্রে হয়তো অনেকে প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন এই ধরনের ওষুধগুলো তো অনেকে কিনে রাখছে, কিন্তু কেনার আসলে কতটা যুক্তিযুক্ততা আছে আপনি যদি একটু বলেন স্যার। ভয়ে কিনে রাখছে, আসলে যৌক্তিকতা তো নেই। আপনি একটা ওষুধ কিনে রাখবেন কেন? এটা তো আসলে, হ্যাঁ, বাসায় আপনি ওষুধের দোকানে যেতে হবে কষ্ট করে, আগে থেকে কিনে রাখলাম, তো ঠিক আছে, বাসায় প্যারাসিটামল অ্যান্টিহিস্টামিন রাখা যেতেই পারে, কিন্তু মুড়ি মুরগির মতো আইভারমেকটিন বা ডক্সিসাইক্লিন বা এজিথ্রোমাইসিন বা হাইড্রোক্সিক্লোরোকুইন কিনে রাখার কোনো মানে হয় না। এগুলি কিনে রাখা হয়েছিল বলে একটা 50 টাকা 60 টাকার এজিথ্রোমাইসিন 300 টাকা 500 টাকা হয়ে গেছে। একটা 300 টাকার হাইড্রোক্সিক্লোরোকুইনের বক্স, সেখানে 30টা হাইড্রোক্সিক্লোরোকুইন থাকে। ঢাকা শহরে আমি জানি অনেক অভিজাত এলাকায় গুলশান বনানীতে 3000 টাকায় বিক্রি হয়েছে। তো সেটা কারা করেছে? আমরা করেছি। আমাদের অবিমৃষ্যকারী, আমাদের অবিবেচক আচরণের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। তো আপনার স্ক্যাবিজের চিকিৎসার জন্য, আমার কৃমির চিকিৎসার জন্য আইভারমেকটিন দরকার যখন, সেটা আমি পাচ্ছি না, আর আপনি বাসায় রেখে দিয়েছেন, এটা অত্যন্ত একটা অবিবেচকপূর্ণ কাজ আমি মনে হয়।
জি স্যার, যেহেতু আপনি আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন এগুলো বললেন, স্যার একটু হাইড্রোক্সিক্লোরোকুইনের সাইড ইফেক্টটাও যদি একটু বলেন, কারণ অনেকে কিন্তু খাচ্ছে, ম্যালেরিয়ার চিকিৎসায় ইউজ হয়, সো এখন খেয়ে নেই, আমি হয়তো করোনা থেকে সেফ থাকবো, তার সাইড শুধু ইফেক্টটাও একটু ম্যালেরিয়া, বলেন। এটা তো একটা ইমিউনোমডুলেটর ড্রাগ। ইমিউনোমডুলেটর মানে হচ্ছে যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে সহায়তা করে, বাড়িয়ে দেয়, ঠিক আছে। এসএডি বলে একটা ওষুধ রয়েছে, আরো কিছু কিছু রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে যেখানে কিনা এই ওষুধটা ব্যবহার আপনি চিকিৎসক হিসেবে জানেন। তো সেই প্রেক্ষাপট থেকে চায়নাতে কিন্তু এই হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার হয়েছে। আসলে আমি আগেই যে বলেছি যে মানুষ যখন মানে ডুবতে থাকে রোগের ক্ষেত্রে, সিঙ্কিং হয়ে যায়, তখন কিন্তু যে কোনো মূল্যে বাঁচার চেষ্টা করে। হাইড্রোক্সিক্লোরোকুইনে যেটা হতে পারে যে অতিমাত্রায় ব্যবহার করলে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, মানুষের ঠোঁট এবং মুখের মধ্যে ঘা হতে পারে, মানুষের রক্তের কিছু সমস্যা হতে পারে, মানুষের চুলের সমস্যা হতে পারে, মানুষের র্যাশ হতে পারে, স্কিনের কিছু প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, এবং কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্টের কিছু সমস্যা হয়। এবং আপনি জানেন যে একটা কোভিড ইনফেকশন হলে মানুষের কিন্তু কার্ডিয়াক কিছু প্রবলেম হয়, হার্টের কিছু প্রবলেম হয়। অন দ্য টপ অফ দ্যাট আমি খুব হাই ডোজে থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন দিলাম, সেটা কিন্তু হার্টের সমস্যা করতে পারে। যারা প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ আছে, বা আপনার লুকায়িত হার্ট ডিজিজ আছে, করোনা আর্টারি ডিজিজ আছে, আপনার অ্যারিথমিয়া হয়, আপনি জানেন না, আপনি হাইড্রোক্সিক্লোরোকুইন প্রোফাইল্যাক্সিস হিসাবে বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে খেয়ে ফেললেন, সো আপনার কিন্তু হার্ট দুর্বল হয়ে আপনি হঠাৎ করে সাডেন ডেথে মুখোমুখি হতে পারে। আমার সব কথা শেষ কথা, যে কোনো ওষুধ সেটা যে কাজে লাগুক না কেন, অনুগ্রহপূর্বক আপনার শরীরের কন্ডিশন ডিকটেট করবে, আপনার শরীরের কন্ডিশন গাইডলাইন দিবে যে আপনার কোন ওষুধ কি ডোজে খাওয়া উচিত। নিজে নিজে সেটা করতে চান, এটা প্রকারান্তরে আপনার ক্ষতির কারণ হবে। জি স্যার, এখন একটু অন্যদিকে যেতে চাচ্ছি। আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ, আপনি চিকিৎসা করছেন বিভিন্ন রোগীকে। আমাদের দেশে অনেক হাসপাতাল, এমনকি অনেক সেন্টার হচ্ছে যেগুলোকে বলছে আইসোলেশন ওয়ার্ড বা আইসোলেশন সেন্টার। অনেকে কিন্তু জানেন না স্যার, আসলে আইসোলেশনে কারা থাকবে, যারা সন্দেহজনক রোগী নাকি যারা অলরেডি পজিটিভ হয়ে গেছেন তাদেরকে আইসোলেশনে পাঠানো হবে। আসলে আইসোলেশন ওয়ার্ড বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আইসোলেশন বা হসপিটালে কিন্তু যখন রুগী আসে, এটা কোভিড নন কোভিড, এটা কিন্তু প্রত্যেকটা হসপিটাল ট্রায়াল সিস্টেম বলে যে একটা মানুষের করোনার মতো শ্বাসকষ্ট হচ্ছে, করোনার লক্ষণ রয়েছে, কিন্তু তার করোনা টেস্ট করা নাই, তাহলে সেই মানুষটাকে আমি, তার তো চিকিৎসা করার অধিকার আছে, তাই না? কোভিড টেস্ট হাতে রয়েছে, কাগজ, সেটা দেখে ভর্তি করব, বাকি মানুষকে ভর্তি করব না, কিন্তু সত্যি সত্যি তার করোনা আছে, করোনা টেস্ট নেই, রাস্তায় সে মারা গেল, তাহলে সেই মানুষটাকে চিকিৎসা দেওয়ার জন্য যে জায়গায় নেওয়া হচ্ছে সেটাকে আমরা আইসোলেশন সেন্টার বলছি, ঠিক আছে। জি এখন আইসোলেশন সেন্টারে যে মানুষটা থাকলো, সেই মানুষটা যদি করোনা আক্রান্ত হয়, পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে সেই মানুষটাকে কিন্তু করোনার জন্য যে আইসোলেটেড এরিয়া সেই জায়গায় রাখতে হবে। আর যে মানুষটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো যে তার করোনা নেই, অন্য শ্বাসকষ্টজনিত সমস্যা বা পরিপাকতন্ত্রের অন্য সমস্যা, তখন তিনি সেই যে চিকিৎসা, সেই চিকিৎসা নেবে, প্রয়োজন বোধে হাসপাতালে ভর্তি হবে অথবা বাসায় থেকে চিকিৎসা নেবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা একদমই শেষে চলে এসেছি আমাদের আয়োজনের। আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং এত সময় ধরে সংযুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আপনাকে চ্যানেলকে ধন্যবাদ। জি স্যার, সুরক্ষার প্রতিদিনের আজকের আয়োজনটি এখানেই শেষ করতে হচ্ছে। কোভিড-19 বা করোনার এই মহামারীর সময় আপনারা সবাই সচেতন থাকবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিজেদের সুরক্ষায় রাখবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।